আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক রাজ্যে ছিল রাজা আর এক ছিল রানী। তখন তাদের নতুন বিয়ে হয়েছে। একদিকে রাজা, একদিকে রাজ্য আর অন্যদিকে রানী। রাজা তো মহাব্যস্ত। রানী আর রাজ্য নিয়ে রাজার অনেক সময় কাটছিল। প্রজারাও রাজা রানীর ব্যবহারে সন্তুষ্ট ছিল। একদিন অন্য রাজ্যের সাথে এই রাজ্যের তুমুল দাঙ্গা লাগে। অনেক হাতি ঘোড়ার সাথে সাথে প্রজাদের ফসলাদি, এমনকি প্রজারাও আহত ও নিহত হয়। এরপর রাজা নিজেই যায় যুদ্ধ করতে। এই সুযোগে দস্যুরা প্রাসাদে এসে রানীকে মেরে ফেলে। রাজা যুদ্ধ জয় করে রাজ্যে ফিরে দেখে তার অনেক প্রজাদের এবং রানীকেও মেরে ফেলেছে। রানীর মৃত্যু রাজা সহ্য করতে পারে না, কারণ সে রানীকে অনেক ভালোবাসত। রানীর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার মনে পড়তে থাকে। রানীকে ছাড়া থাকতে হবে ভেবে তার দম বন্ধ হয়ে আসছিল। তারও বেঁচে থাকার ইচ্ছে মারা যায়। এরপর রাজা নিজের তরোয়াল নিজের পেটে ঢুকে সেখানেই জীবন উৎসর্গ করে। শেষ সময়ে শুধু রানীর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়েছিল। এভাবেই রানীর শোকে রাজার মৃত্যু মাধ্যমে গল্পটি শেষ হয়ে যায়। গল্প শুনে জ্বরের ঘোরে আহনাব অর্ষার হাত চেপে ধরে বলে, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? আকাশের বজ্রপাতে হঠাৎ করেই অন্ধকার রুমটা মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে। জানালার পর্দা লাগানো হয়নি। জানালার কাচ গলেই মূলত বজ্রপাতের আলোতে ঘর ঝলমল করে ওঠে। সেই হঠাৎ ধেয়ে আসা আলোতে অর্ষা নিবিড় দৃষ্টিতে আহনাবের মুখটি দেখে। কত মায়া, কত স্নেহ সেই মুখটিতে। অর্ষার পৃথিবীটা খুব ছোট্ট ছিল। বাড়ি থেকে স্কুল, কলেজ, মাঝে মাঝে বন্ধুদের সাথে আশেপাশের কোনো রেস্টুরেন্টে কিংবা বিকেলে পার, এই পর্যন্তই। তার পৃথিবী জুড়ে ছিল তার বন্ধুরা। বাবা মাকে সে খুব কম সময়ের জন্যই পেয়েছে বলা যায়। জীবনের পথটা হয়তো এখনো অনেক দীর্ঘ। এমনিতেও হতে পারে মৃত্যু খুব সন্নিকটে। মায়ের অনুপস্থিতিতে তার বুকে যন্ত্রণা হতো, কষ্ট হতো। বন্ধুরা তখন ব্যথার উপশম হিসেবে কাজ করত। সে ভাবেইনি এভাবেও যে ভালোবাসা হয়। ভালোবাসা, হ্যাঁ ভালোবাসাই তো। নতুবা আহনাবের প্রতি কেনই বা তার এত টান, এত মায়া? এর নাম কি ভালোবাসা নয়? আহনাবের কণ্ঠ থেকে তখন মৃদু স্বরে ভেসে আসে, বলো না, বলো না। অর্ষার বক্ষ জুড়ে তখন দীর্ঘশ্বাসের বসবাস। কবে যে মানুষটিকে ভালোবাসার কথা জানাতে পারবে তার সাহস কম না। চিৎকার করে ভালোবাসার কথা সে কখনোই বলতে পারবে না। তবে হ্যাঁ, কানের কাছে ফিসফিস করে বলতে পারবে ভালোবাসি। আচ্ছা, ভালোবাসলে কি মুখে প্রকাশ করতেই হয়? না বললে কি বোঝা যায় না? প্রশ্নগুলো নিয়ে আর কথা ঘামাতে ইচ্ছে হচ্ছিল না। যা হয় হোক, যা হবে নিশ্চয়ই সেটা ভালো হবে। সে আহনাবের চুলে বিলি কেটে দিয়ে বলল, ঘুমান। আহনাব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে। রাতে আর তার ঘুম হয়নি। জ্বরের প্রভাবে কোনো পাগলামিও করেনি। সকালে যখন ঘুম ভাঙে শরীরে তখন জ্বর ছিল না, তবে মাথাটা বেশ ভার হয়েছিল। অর্ষাকে পাশে না পেয়ে সে একটু জোরেই নাম ধরে ডাকল, অর্ষা। বারান্দা থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে অর্ষা। আহনাব এক পলক তাকিয়ে থেকে বলে, বারান্দায় কেন এত সকালে? জামায় ভিজে যাওয়া হাত মুছে অর্ষা বলল, বৃষ্টির পানি তো বারান্দায়, তাই মুছে দিচ্ছিলাম। সকাল সকাল এসব করার কি খুব দরকার? সমস্যা নেই তো। আপনার জ্বর কমেছে? জ্বর এসেছিল? অর্ষার খুব হাসি পাচ্ছিল তখন। মিটিমিটি করে হাসলেও আহনাবের নজরে পড়েনি। ভাগ্যিস পড়েনি, না হলে সকাল সকাল একটা তুলকালাম কাণ্ড সত্যিই বেঁধে যেত। অর্ষা হাসি আটকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ। ও, মাথাটা ভার হয়ে আছে। কড়া করে কফি বানিয়ে দিতে পারবে? হ্যাঁ শিওর, আপনি ফ্রেশ হয়ে নিন ততক্ষণে। অর্ষা কফি আনার জন্য চলে যাওয়ার পর আহনাবও ফ্রেশ হয়ে নেয়। কফির সাথে সাথে সকালের নাস্তাও নিয়ে আসে অর্ষা। কফি সম্পূর্ণ শেষ করার পরে অনেকটাই ভালো লাগছিল আহনাবের। সে ব্রেডে কামড় দিয়ে বলল, তুমি তখন হাসছিলে কেন? কখন? অর্ষার চোখে মুখে বিস্মিত ভাব। যখন জিজ্ঞেস করলাম আমার জ্বর এসেছিল কিনা।
আমি সত্যিই হাসিনি। মিথ্যে বলো কেন? না, সত্যি। আহনাব একবার তাকিয়ে আর কিছু বলল না। অন্যদিকে অর্ষা তো এটাই ভেবে পাচ্ছে না এই লোকটা সামান্য জিনিসেও কিভাবে খেয়াল করে, তবে কিছুই বলল না। আর এখন যখন শরীরটা একটু চাঙ্গা হলো অমনি একদম তেড়ে এসেছে। অর্ষা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, অফিসে যাবেন আজ? অবশ্যই। কখন আসবেন? জানি না। কিছু লাগবে তোমার? কিছু লাগলে বলতে পারো। আহনাব উঠে গেল আলমারির কাছে। অর্ষা ইতস্তত করে বলল, একটা কথা বলতাম। বলে ফেলো। রাগ করবেন না প্লিজ। আপনি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন? কিছুদিন ধরে একদম স্বাভাবিক ব্যবহার করছেন না, কেমন যেন হয়ে থাকেন। বেশি কথাও বলেন না, এমন করেন কেন? আমি কি কোনো ভুল করেছি? একদমে কথাগুলো বলে চুপ হয়ে গেল অর্ষা। ভয়ও লাগছে, আবার রেগে না চায় সে, তবে এমন কিছু হলো না। আহনাব অর্ষার এতগুলো কথার পিঠেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সর্বসময়ের মতোই নীরব ও নিশ্চুপ ভূমিকা পালন করেছে। নিজের মতো রেডি হতে ব্যস্ত সে। এদিকে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকা অর্ষা মানুষটা ভীষণ একগুঁয়ে, নিষ্ঠুর। আহনাব অফিসে যাওয়ার পূর্বেই কিছু বলে যায়নি, নীরবে বাড়ি ছেড়েছে। অর্ষার এমন মনে হচ্ছে তাকে কথাগুলো বলাই ভুল হয়েছে, কেননা তার মনে হচ্ছে কথাগুলো বলার পর থেকে আহনাব আরও বেশি গম্ভীর হয়ে গেছে। এক রাশ মন খারাপ নিয়ে ফোন করে গ্যাঞ্জাম পার্টির গ্রুপ কলে সর্বপ্রথম লামিয়াই জয়েন হয়। আপাতত এখনও কেউ কলে জয়েন হয়নি। ওপাশ থেকে লামিয়া জিজ্ঞেস করে, কি ব্যাপার বোকারানি, কেমন আছিস? বিষণ্ণ কণ্ঠে অর্ষা উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, তুই? আমি তো একদম ঝাক্কাস আসছি। কিছুদিন বাদে সুইজারল্যান্ড আসবো, এই খুশিতে তো রাতে ঠিক মতো আমার ঘুমই হয় না। অর্ষা নিশ্চুপ। লামিয়া বলে, তোর মন খারাপ কেন? আর মন খারাপ? মন থাকলে না মন খারাপ করব? কি হয়েছে সেটা তো বলবি। সেই সময়ে কলে জয়েন হয় জুই আর রেশমি। দুজনে একসাথে বলে, তোরা দুটোই কি বললি রে? এরপর আবার দুজনেই হেসে ফেলে একসাথে এই কথা বলায়। লামিয়া এ কথার উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞেস করলো, তোরা দুজনে একসাথে কলে আসলি কিভাবে সেটা আগে বল। টাইমিং মিলে গেছে তাই। এখন বল তোদের কি খবর? অর্ষা, চুপ করে আছিস কেন? বলল জুই। উত্তরে লামিয়া বলল, আমি ওকে সেটাই জিজ্ঞাসা করেছি, কি হয়েছে অর্ষা, আমাদের বল। কেয়ার ফোন করা, আহনাবের হঠাৎ পরিবর্তন, গম্ভীর আচরণ, সবকিছুই অর্ষা তিনজনকে বলল। সব শুনে জুই বলল, তুই এত গাধি কেন? রাগ করেছে যে কেন সেটা এখনো বুঝিস নেই? শুধু গাধি না, সাথে আনরোমান্টিকও। আমি আগে সুইজারল্যান্ড যাই, এই দুটোকে যদি আমিষ না বানাচ্ছি তারপর বলিস, বলল লামিয়া। অর্ষা করুণ স্বরে জানতে চায়, তোরাও কেন রাগ দেখাচ্ছিস? রেশমি বলল, আরে বল, তোরা তো মাথায় তুলে আশ্রয় দেওয়া উচিত। তুই আহনাব ভাইকেও ওই প্রশ্নটা কেন করতে গেলি? কে আপুর কথা বলাটাই ঠিক হয়নি। আমার কি বিষয়টা জানা উচিত নয়? আল্লাহ না করুক যদি সত্যিই কখনো এমন সিচুয়েশন আসে, তখন কি করব বলতো? লামিয়া আহ্লাদি হয়ে বলল, ভয় পাস না জানো, এমন কিচ্ছু হবে না ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখ। হ্যাঁ, এসব চিন্তাভাবনা করে এমন প্রশ্ন করে নিজের মাঝে দূরত্ব তৈরি করিস না। ভাইয়ার রাগ ভাঙা। বলল জুই। অর্ষা অসহায়ের মতো জিজ্ঞেস করলো, কিভাবে? লামিয়া, জুই আর রেশমি এবার শব্দ করে হেসে ফেলে। রেশমি হাসতে হাসতে বলে, হাজব্যান্ডের রাগ ভাঙাবি, সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে? তোরা মজা নিচ্ছিস নেই? জুই তখন মস্করা করে বলল, তোদের ফুলসজ্জা হয়েছে তো? লজ্জায় মুখ রাঙা হয়ে যায় অর্ষার, কান দুটো গরম হয়ে ওঠে। রাগ দেখিয়ে বলে, তোদের কিছু বলাই বৃথা, আমি ফোন রাখলাম। লামিয়া ব্যস্ত হয়ে বলল, এই এই শোন, ফোন রাখিস না, রাগ করছিস কেন বলতো? আমরা তো একটু মজাই করছি। তোরা অনেক ফাজিল, নির্লজ্জ, তোদের মুখে কিচ্ছু আটকায় না। তিনজনে ফের আবার হেসে ফেলে। জুই বলে, আচ্ছা শোন, এক কাজ কর, তুই ভাইয়ার পছন্দ মতন খাবার রান্না কর, তার সাথে সুন্দর মতো কথা বল, নিজের ভুলের জন্য ক্ষমা চা।
আর হ্যাঁ, পারলে ভাইয়াকে ডেডিকেট করে একটা গান শুনিয়ে দিবি, রাগ গলে একদম পানি হয়ে যাবে। লামিয়া বলল। আমি জুয়ের সাথেই একমত। রেশমি বলল। আমিও। অর্ষা জানালো। আচ্ছা ঠিক আছে, গান শোনাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। শোন, যদি লজ্জা লাগে তাহলে কৌশলে গান গিয়ে বুঝিয়ে দিবি, বলল লামিয়া। রেশমি হতাশ হয়ে বলল। আহারে, তোদেরই জীবন বুঝলি, বিয়ে শাদি করে কি সুন্দর সংসার করছিস, হাজব্যান্ডের সাথে রাগ অভিমান ঝগড়া হচ্ছে, রোমান্স হচ্ছে, আর আমি শালা সিঙ্গেলই রয়ে গেলাম। লামিয়া হেসে বলল। এক কাজ কর, আঙ্কেল আন্টি দুজনেই যখন বাড়িতে থাকবে তখন সাউন্ড বক্সে একটা গান ছাড়বি। কি গান? উৎসাহের সঙ্গে জানতে চাইল রেশমি। লামিয়া হাসতে হাসতে বলল। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, এই গানটা। ভাইরে জুতা দিয়ে মারবে আমার আব্বাই। বাকিরা তখন রেশমির কথা শুনে হেসে ওঠে। দুদিনের দিন মনোপ্রাণে সাহস সঞ্চয় করে অর্ষা। আজ সে আহনাবকে কৌশলে একটা গান ডেডিকেটেড করবে। এজন্য আগে আগে ওর পছন্দ মতো রান্নাবান্না করেছে। সব কাজে অবশ্য লিলিয়াও সাহায্য করেছে। লিলিয়ার পরামর্শে অর্ষা গাঢ় নীল রঙের একটা শিফন শাড়ি পরেছে। শাড়িটা তার খালা শাশুড়ি দিয়েছিল, এর আগে কখনো পরা হয়নি, আজই প্রথম। একটু নার্ভাসও লাগছিল তার। আহনাব রাতে বাড়ি ফিরে অর্ষার সাজসজ্জা দেখেও কিছুই বলল না। খেতে বসে শুধু জিজ্ঞেস করলো। সব খাবারই তো দেখছি আমার পছন্দের, আজকে কোনো স্পেশাল ডে নাকি আমার বার্থডে? শেষের প্রশ্নটা কনফিউশন নিয়েই করলো। অর্ষা লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছে, আহনাবের দিকে তাকাতেও পারছে না। লিলিয়া হেসে বলে। না না, তোমার জন্মদিন নয় আজ, অর্ষার ইচ্ছে হয়েছে তাই তোমার পছন্দের খাবারগুলো রান্না করেছে, খেয়ে বলো তো কেমন হয়েছে। আহনাব একবার শুধু অর্ষার দিকে তাকিয়ে বলল, ও থ্যাংক ইউ। এরপর বাকিদেরও বলল একসাথে খেতে। খাওয়ার মাঝে সে অর্ষার রান্নার প্রশংসা করেছে। এক্ষেত্রে অবশ্য সে কোনো রকম কার্পণ্য করেনি তারিফ করতে। খাওয়া শেষে ঢেকুর তুলে বলল, বাই দ্য ওয়ে, কোথাও গিয়েছিলে আজ? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলল, কেন? হঠাৎ শাড়ি পরেছো তাই জিজ্ঞেস করলাম। অর্ষা কিছু বলতে গিয়েও থেমে গেল। আহনাব খেয়ে নিচের রুমে চলে যায়। অর্ষারও খাওয়া শেষ হলে লিলিয়া বলল, টেবিল আমি গুছিয়ে রাখবো, তুমি ঘরে যাও। অর্ষা কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে রুমে গেল। আহনাব বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে। কাজ করছে নাকি ফেসবুকিং করছে বুঝতে পারছে না। অর্ষা রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে থাকা টুলে বসলো। ফোনের ক্যামেরা অন করে আয়নার সামনে রেখে আর দৃষ্টিতে আয়নার মাঝেই একবার আহনাবের দিকে তাকালো। বুকের ভেতর তার ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে, হাত পা কাঁপছে। গান গাওয়ার সময় যদি কণ্ঠস্বরও কাঁপে তাহলে বিচ্ছিরি একটা ঘটনা ঘটে যাবে, তার সকল প্ল্যানও বৃথা যাবে। মনে মনে কিছুক্ষণ বিড়বিড় করে গলা পরিষ্কার করে। প্ল্যান অনুযায়ী ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে গান শুরু করে। গান গাওয়ার পূর্বে বলে, দিস লিরিক্স ফর ইউ। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো, ফোন দিয়াটে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। স্তব্ধপ্রায় আহনাবের দৃষ্টি অর্ষার দিকে স্থির। সে ঠিক দেখছে, ঠিক শুনছে নাকি সবটাই তার বিভ্রম। এসব নিয়ে এখন সে সন্দিহান। অর্ষা কি সত্যিই গান গাইল, তাও আবার তাকে ডেডিকেট করে? গান শেষ করে অর্ষাও চুপ করে বসে রয়েছে, তার মাথা নত, হাত পা এখনো কাঁপছে। আহনাবের দিকে তাকানোরও পর্যন্ত সাহস হচ্ছে না।
চোখ দুটো সে লজ্জায় বন্ধ করে রেখে ঠিক কতক্ষণ এভাবে কেটেছে তার রুমে উপস্থিত থাকা দুজনের কেউই বুঝতে পারেনি। রুমের পিনপতন নীরবতা কাটিয়ে আহনাবী প্রথম বলল,